This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঝড় বৃষ্টি বন্যা দেখুন প্রাকৃতিক বিপর্যয় তো অবশ্যম্ভাবী। এর ওপর তো কারো নিয়ন্ত্রণ নেই, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত দুর্গতদের পাশে দাঁড়িয়ে তাদের জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা সম্ভব। আর এই কাজের প্রাথমিক দায়িত্ব বর্তায় কার ওপর? সরকারের ওপর। অসহায় মানুষ তো প্রশাসনেরই দ্বারস্থ হবেন, কিন্তু সেখান থেকেই যদি উল্টো চাপের অভিযোগ ওঠে তাহলে দুর্গতরা কোথায় যাবে বলুন তো? বিগ ব্রেক অ্যাট 6-এ দেখুন ঘুষ দাও ঘর নাও। আমরা আরো একবার বিগ ওয়ালে একটা ছবি দেখতে চাইবো, যে ছবিটা আপনাদেরকে আমরা দেখাবো। এবারের বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। একে বন্যায় ঘরবাড়ির ক্ষতি হচ্ছে, সেই সঙ্গে গোদের ওপর বিস্ফোরণ মতো ঘূর্ণিঝড় দানার ঝাপটা। আপনারা সকলেই জানেন যে কি প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড় দানার ঝাপটায় পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা। দুইয়ের জেরে কি অবস্থা হয়েছে ঘরবাড়ি দেখুন। আপনারা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, পাঁশকুড়ার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা জানেন যে একদিকে পাঁশকুড়ায় বন্যা, ভয়ঙ্কর বন্যা পরিস্থিতিতে এবারে পাঁশকুড়ার নাম উঠে এসেছিল, এবং তার পাশাপাশি দানা যেভাবে প্রভাব ফেলেছে তার জন্য ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার ঘরবাড়ি। সাধারণ মানুষের মাথার ওপর থেকে ছাদ উড়ে গেছে। দেখলেন তো কি অবস্থা মাটির কাঁচা বাড়িগুলোর। বাসিন্দারা আশায় ছিলেন যে রাজ্য সরকারের আবাস যোজনায় তাদের মাথা গোজার ছাদটা অন্তত পাকাপোক্ত হবে, কিন্তু কোথায় কি? এখানেও সেই আমরা ওরার রাজনীতির অভিযোগ উঠল। মানে প্রকৃত প্রাপকদের নাম তালিকায় ওঠেনি, এখানেই শেষ নয়, আরো চমকে ওঠার মতো অভিযোগ তুলছেন ক্ষুব্ধ মানুষজন। কি বলছেন? ঘুষ না দেওয়ায় নাকি ঘর মেলেনি। আমরা পয়সা দিতে পারিনি বলে ওই জন্য আমাদেরকে দেয়নি। পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে অন্যতম জয়কৃষ্ণপুর। বন্যার জলে ভেঙে গেছে একাধিক মাটির বাড়ি। জল নেমে গেলেও সেই ঘরগুলি এখন বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। কোনো কোনো বাড়ির পিছনের দেওয়াল ধসে গিয়েছে। ভাঙা ছিটেবেড়ার বাড়ির পাশে কোনো মতে ত্রিপল টাঙিয়ে দিন গুজরান। কেউ কেউ আবার অন্যের পাকা বাড়ির ছাদে দিন কাটাচ্ছেন। এর মধ্যেই হয়ে গেছে রাজ্যে আবাস যোজনার সমীক্ষা তালিকা তৈরির কাজ। কাঁচা বাড়ির বসবাসকারীরা আবাসের জন্য আবেদন করেছিলেন, ভেবেছিলেন তালিকায় নাম উঠবে, কিন্তু কোথায় কি? কপালে নেই ঘি, ঠকঠকালে হবে কি? দেখুন কি কি অভিযোগ করছেন শেখ মইদুল, আনসুরা বেগমরা। বন্যার জলে ডুবে গেছে ঘর, এইরকম অবস্থায় তিরপল খাটিয়ে আছি। আবেদন বহুবার করেছি অঞ্চলে, আমরা বহুবার জমা দিয়েছি, আমাদেরকে দেয়নি। যাদের পাকা বাড়ি ওরা পাচ্ছে। আমরা পয়সা দিতে পারিনি বলে কিছু, ওই জন্য আমাদেরকে দেয়নি। অনেক দিন আগে দিয়েছি, এই বাড়ির ফটোও তুলে দিয়েছি, কিন্তু পাচ্ছি না। আমি দেখছি তো সব শুনতে পাচ্ছি, তো পাচ্ছে, তাদের পাকার ঘর আছে তারা পাচ্ছে। মনেই তো আমি কিছুই করতে পারিনি, কেন আমি গরিব মানুষ, আমার কেউ কথা নিচ্ছে না। যারা বড় লোক তাদেরই কথা নিচ্ছে, যাদের বাড়ি আছে তাদেরকেই বাড়ি দিচ্ছি। বিরোধীরাও একই অভিযোগে সরব। শাসক ঘনিষ্ঠদের নাম উঠেছে আবাসের তালিকায়। ব্যাপকভাবে এই তালিকায় আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য সহ পাঁশকুড়া জুড়ে স্বজন পোষণের একটা প্রবণতা এখানে কাজ করছে। স্বাভাবিকভাবেই যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আবেদন করেছেন তাদেরও ইনকোয়ারি হচ্ছে, তো তারাও সরকারি নিয়ম অনুযায়ী যা ক্ষতিপূরণ পাওয়ার, যদি তারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয় তারা ক্ষতিপূরণ পাবে। কেন্দ্রের আবাস যোজনার প্রকল্পে লাগাম ছাড়া দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধীরা। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল। এবার রাজ্য সরকারের তরফে আবাস যোজনার টাকা দেওয়ার পাশাপাশি ত্রুটি মুক্ত তালিকা তৈরির কথা ঘোষণা করা হয়, কিন্তু সেখানেও স্বজন পোষণের অভিযোগ পিছু ছাড়ছে না, বরং এর সঙ্গে জুড়ে গেছে ঘুষ চাওয়ার মতো মারাত্মক অভিযোগ। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। বোকা বানানোর একটা ফন্দি আঁটা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। জেলা শাসকের গল্পে ভোকাট্টা।
দেখুন, আবাস নিয়ে চারদিকে যা চলছে তা দেখে বলতেই হচ্ছে সরকারের টাকা পকেটস্থ করতে কত রকমই না উপায় বের করছেন কেউ কেউ। পূর্ব মেদিনীপুরেই এবার কোলাঘাটের একটা ছবি দেখাবো, বলা ভালো মজার ছবি। পাকা বাড়ি থাকার পরও আবাস যোজনার টাকা পেতে ফন্দির শেষ নেই। কেউ গোয়াল ঘর, কেউ আবার রান্নাঘরে চৌকি পেতে আবাসের টাকার জন্য সংসার পাচ্ছেন। এই ধরনের অভিযোগ আসতেই আসরে জেলা শাসক একেবারে সুপার চেকিং। অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিডিওকে নিয়ে পৌঁছে যান কোলাঘাটের পুলশিটা গ্রাম পঞ্চায়েতের কুমারহাট গ্রামে। দেউলিয়া বাজার থেকে খন্নাডিহি যাওয়ার পথে জলধর মান্নার বাড়ি। একতলা পাকা বাড়ি, সামনে একটা ছোট্ট মাটির ঘর, সেটি বন্ধ থাকে। জলধরের নাম আবাসের তালিকায় রয়েছে। পাকা বাড়ি থাকা সত্ত্বেও জলধরবাবু কিভাবে আবাসের টাকার হকদার? এই কুড়ে ঘর কি শিয়ালের কুমির ছানা দেখানোর মতো নাকি? ছেলেদের ছেড়ে আলাদা থাকার গল্প বানিয়েও শেষ রক্ষা হলো না। তালিকা থেকে কাটা গেল জলধর মান্নার নাম। তার ছেলের আবার কি যুক্তি দেখুন। বাবা মার জন্য যদি আলাদা বাড়ি দেয় তো অনেকেই তো এইভাবেই তো পাচ্ছে যে আমরা তাহলে কি ভুল আছে আমাদের? টাকা হাতছাড়া হওয়ায় রেগে আগুন, দায় চাপালেন কার ঘাড়ে? বর্তমান আবার উপপ্রধান হয়েছে, আগে প্রধান ছিলেন উনি আমাদের শত্রু, পারিবারিক শত্রুর জন্য আমার দিকে বাড়িটা দেননি। টাকা পয়সাও চাইছিল, আমরা সেটা সেই সময় দিতে পারিনি। কত টাকা বলছিল 50,000 টাকা। উপপ্রধানকে পারিবারিক শত্রু বলছেন ভবতোষ মান্না। মানে উপপ্রধান কি ঘরের শত্রু বিভীষণ? ওই ভাইপোর সঙ্গে আমার কোনো শত্রুতা ইতিমধ্যে কিছু নেই। সব অফিসারদের স্বাধীনভাবে ওনারা করছেন, সঠিক যেটা দেখবেন সেটা হবে। এই সুযোগ হাতের কাছে পেয়ে বিরোধীরা কি ছেড়ে কথা বলবেন? আর রফাতে কোনো গন্ডগোল হয়েছে, তাই আজকে ডিএম সাহেবকে এসে ঘর কাটাতে হচ্ছে। এর থেকে লজ্জাজনক বিষয় পশ্চিমবাংলার বুকে আর ঘটতে পারে না। মনে করছি ডিএম সাহেব উপযুক্ত ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন। আমরা মানুষের সামনে এই বার্তা দিতে চাই যে এরকম করে ছলনার আশ্রয় নিয়ে যেন কেউ বাড়ির টাকা তৈরির জন্য আবেদন না করেন। জেলা শাসকের তৎপরতায় জলধর মান্নার নাম তালিকা থেকে বাদ পড়েছে, কিন্তু আবাসের তালিকায় এমন জল কত যে আছে কে জানে। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। স্বজন পোষণ, দুর্নীতি, ক্ষোভ বিক্ষোভ দেখতে দেখতে আপনার মন যদি ক্লান্ত হয়ে যায় তাহলে এই খবরটা আপনার মনে স্বস্তি আনতে বাধ্য। এই সমাজে এখনো কিছু মানুষ আছেন যাদের দেখে ভরসা রাখা যায় সিস্টেমের ওপর। মেদিনীপুর জেলায় অন্তত একাধিক ভুরি অভিযোগ উঠেছে এই আবাস যোজনা নিয়ে। আবাস যোজনার টাকা পাচ্ছেন শাসক ঘনিষ্ঠরাই, এমন অভিযোগ উঠেছে পাঁশকুড়াতেও। সেখানেই আবার অন্য ছবি। পাঁশকুড়া 1 নম্বর ব্লকের নস্করদিঘি গ্রামে যোগ্য হয়েও আবাসের বাড়ি ফেরালেন তৃণমূল নেতা। প্রাক্তন উপপ্রধান ও বর্তমানে এলাকায় তৃণমূল বুথ সভাপতি। ভাঙাচোরা বাড়িতে কোনো মতে দিন কাটান কৃষক শক্তিপদ মান্না। 2013 সালে আবাস যোজনায় নাম নথিভুক্ত করেছিলেন শক্তিপদ। সমীক্ষার পর তার আবেদন মঞ্জুর হয়েছিল। 2024 সালে আবাস যোজনার তালিকায় নতুন করে শক্তিপদর নাম ওঠে। বিডিওর কাছে তিনি আবেদন করেন, আবাস যোজনার বাড়ি নেবেন না। দলের ভাবমূর্তি বজায় রাখতেই এমন সিদ্ধান্ত, জানালেন তৃণমূল নেতা। আমার ছেলে ঘর শুরু করেছে, আগামী দিনে হয়তো কমপ্লিট হবে। তো আর 5 জন গরিব মানুষ যারা আমার থেকে যারা একদম নিরীহ তারা পাক। এবং আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তৃণমূল কংগ্রেস করি। তো আমি চাইনি আমার দলের ভাবমূর্তি নষ্ট হোক। এই বাজারে দলের সৎ নেতার প্রশংসায় পঞ্চমুখ শাসক দল। ওনার মতো যদি আরও কিছু মানুষ আমাদের সহযোগিতা করেন প্রশাসনের হাত থেকে, ওনারা যদি আরও, ওনাকে সত্যি আমরা ধন্যবাদ জানাই। বারবার বলা সত্ত্বেও উনি কিন্তু লিখিতভাবে ওনার ঘরটার যাতে না দেওয়া হয় তার জন্য উনি বিডিও সাহেবের কাছে আবেদন করেছেন। এই সিদ্ধান্তকে আমরা দলগতভাবে কুর্নিশ জানাই। বিরোধীরা অবশ্য অন্য ব্যাখ্যা দিলেন। এই সময় উপপ্রধান ছিলেন, ভালোই কাটমানি খেয়েছেন, এখন বেশি খেতে গেলে বদ জমাবে। বহু লোকের বাড়ি ভেঙে পড়ে গেছে, তাদের কোনো সুরাহা হয়নি। তো এরপরে যদি প্রাক্তন উপপ্রধান ঘর পেয়ে যায়, লোক থুতু ফেলানো ছাড়া আর কী করবে? সেই জন্য ভয়ে উনি সেই জন্য দরখাস্ত করেছেন। বিরোধীরা যাই ব্যাখ্যা দিক না কেন, এলাকাবাসীও শক্তিপদ মান্নার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।